এদেশের মানুষকে কিভাবে আপনি ভালো রাখবেন, এদেশের মানুষের কিভাবে আপনি ভালো করবেন। আপনি ফুটপাত মুক্ত করবেন, ফুটপাতে কাউকে দোকানপাট করতে দেবেন না, রাস্তা ক্লিয়ার করবেন, যানজট নিরসনের জন্য কাজ করবেন। ফুটপাতের লোকজন আপনার বিরুদ্ধে আন্দোলন করবে এবং বিরোধী দল এটাকে সাপোর্ট করবে। আপনি শিক্ষা খাতে উন্নয়নের জন্য পরীক্ষা হার্ড করবেন, নকল মুক্ত করার চেষ্টা করবেন, নানা রকম পদক্ষেপ নেবেন। পরীক্ষার শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে আন্দোলন করবে এবং বিরোধী দল সেটাকে সাপোর্ট করবে। আপনি দেশের দুর্নীতি মুক্ত করার জন্য, আপনি রাস্তার অ্যাক্সিডেন্ট মুক্ত করার জন্য বা অ্যাক্সিডেন্ট কমানোর জন্য ট্রাফিক আইন জটিল করবেন, নানা রকম আন্দোলন হবে এটার বিরুদ্ধে। আপনার দেশে তেল সংকট, তেল নিরসনের জন্য কাজ করবেন, রেশনিং পদ্ধতিতে তেল দিবেন, কিন্তু উল্টো হবে। নানান জায়গায় গিয়ে দেখবেন যে তেল মজুত করতেছে, বিশেষ করে বিরোধী দলগুলো। দেখেন, এইভাবেই মনে করেন আপনাকে বিপদে ফেলবে। এই দেশের মানুষ, এই দেশের মানুষকে, এই দেশের মানুষের জন্য সরকার হিসেবে যদি ফেরেস্তাও নিয়োগ করা হয়, তারপরও এই দেশের মানুষ ভালো থাকতে পারবে না। আমি বলছি না বিএনপি সরকার ভালো করতেছে, খুব ভালো করতেছে, তাদের কোনো ব্যর্থতা নেই। অবশ্যই ব্যর্থতা আছে, কিন্তু তারা চেষ্টাও করতেছে। তাদের চেষ্টাটুকু নিয়েও সমালোচনা চলে। এই যে তেল বিষয়টি নিয়ে বিশেষ করে দেখেন কি হচ্ছে, জায়গায় জায়গায় এই তেলগুলো কেন মজুত করে রাখতে হবে। আমি বিরোধী দলকেও বলতেছি, যারা দলীয় আছেন তাদেরকেও বলতেছি, এটা শুধু বিরোধী দল করতেছে না, দলীয় লোকও এখানে এই সেম কাজগুলো করতেছে, তেল মজুত রাখতেছে। এবং যারা মোটরসাইকেল চালায় বা যারা যে কোনো কাজ করেন না কেন, তারাও তেল এক ট্যাঙ্কি নিয়ে এসে বাসায় রেখে আর এক ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে। তো এই যে অনিয়ম, এগুলোর জন্যই কিন্তু আমাদের এই ভোগান্তিগুলো আরও বাড়ে। অবশ্যই সরকারের সমস্যা আছে এখানে, এইটা সুন্দরভাবে ট্যাকেল দিতে কেন পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা কেন আয়ত্ত নিতে পারতেছে না, এটা হলো সরকারের ব্যর্থতা। কেন লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে, 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত এক একজন মানুষের সময় নষ্ট করতে হবে, এটা যেন না করতে হয়, এই পদক্ষেপ সরকারের নেওয়া উচিত। এবং এটা নিতে পারতেছে না, এটাই সরকারের ব্যর্থতা। তবে এই ব্যর্থতা আমরা নিজেরাও তৈরি করতেছি। বিশেষ করে যারা ব্যবসায়ী, লোভী প্রকৃতির মানুষ আছে, এটা বিএনপির ভিতরে আছে, জামাতের ভিতরে আছে, সব জায়গায় বিরাজমান। তারা নিজের স্বার্থে তেল মজুত করে রেখে হলেও সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করবে এবং নিজের স্বার্থ দেখবে। শুধু এটাই না, আপনারা দেখবেন যে কিছুদিন আগে যে ফুটপাতগুলো মুক্ত করতেছিল, আপনারা দেখতেছেন ফুটপাতের দোকান থেকে বলতেছে ওরা যে বিএনপি সরকারকে ভোট দিচ্ছে আর আমাদেরই এসে বাস দিচ্ছে, নানা রকম কথা বলতেছে। কেন ভাই, রাস্তা আটকিয়ে তুমি ফুটপাতে দোকান করতেছো, তুমি বিএনপিতে ভোট দিয়েছো নাকি জামাতে ভোট দিয়েছো, এটা তো দেখার বিষয় না। এটা হচ্ছে রাস্তা ক্লিয়ার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এই কাজগুলো করতেছে। এটা কে কোন দলের, এটাই যদি দেখে যদি করেন, এখানে দলীয় পারপাস সাফ করা হলো। যারা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। এখানে যে দোকান করেছে ওই ব্যক্তি বিএনপি বা আওয়ামী লীগ বা যদি জামাত ইসলাম বা অন্য কোনো দলের সাপোর্টার হন, তারপরেও তাকে উঠিয়ে দিতে হবে। এখানে সবার জন্য সমান। আর সরকারের কি করা উচিত তাহলে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে ব্যবসা করে। আপনি দেখবেন যে ভিতরের দোকানের তুলনায় মার্কেটে কয়টা দোকান আছে, তার চেয়ে বেশি ফুটপাতে দোকান। তো এত পরিমাণ জনসংখ্যাকে আপনি কিভাবে ট্যাকেল দেবেন? সবাইকে কি আপনি ঢাকা শহরের মতো জায়গাতে আপনি দোকান করে দেওয়ার মতো জায়গা পর্যাপ্ত আছে? নেই। আপনাকে যদি গ্রামে করে দেওয়া হয় সুযোগ, আপনি কি যাবেন না। তার মানে এখানে সরকারকে কঠিন পদক্ষেপ নিতেই হচ্ছে। সরকার যদি এখানে স্যাক্রিফাইস করে ছেড়ে দেয়, আরও বাড়বে। গ্রাম থেকে একটা ছেলে বড় হয়ে স্বপ্নই ঢাকা যাবে, চাকরি করবে অথবা যে কোনো দোকানপাট করবে অথবা রিক্সা চালাবে অথবা যে কোনো একটা কিছু করবে। শিক্ষিত হলেও সেম অথবা অশিক্ষিত হলেও সেম। শিক্ষিত হলে পারে গিয়ে চাকরি খোঁজার চেষ্টা করে, আর যদি মনে করেন যে শিক্ষাগত যোগ্যতা কম থাকে তাহলে হয় রিক্সা চালাবে, নয় ফুটপাতে দোকান করবে। কেন ভাই, সব মানুষকে কেন ঢাকা আসতে হবে? নিজের গ্রামে বা নিজের এলাকাতে ব্যবসা প্রতিষ্ঠান কেন করা যায় না? কেন সেখানে কাজ করা যায় না? এখন কৃষি খাতে লোক পাওয়া যায় না, দেখবেন গ্রামগঞ্জে কৃষি খাতে লোক নেই, দিনমজুর 1000 টাকা 1500 টাকা, তারপরও লোক নেই। কেন? যে ব্যক্তি একটু বড় হয় সেই ঢাকায় আসে। ঢাকা আসলে লোকবল ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি আছে, এবং সেই লোকগুলো বেআইনিভাবে এই যে অটোরিকশাগুলো কিনে সারা ঢাকা শহর জ্যামজট করে রাখে।
সেই লোকগুলোই বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা করে যানজট তৈরি করে রাখে। আসলে কি ঢাকা শহরে রাস্তাঘাট খুবই খারাপ? আসলে কি রাস্তাঘাট নেই? যানজট কি এমনি হয়? না, এখানে যানজটের দুটি মাত্র কারণ আছে। একটা কারণ হচ্ছে ঢাকা শহরে প্রচুর রিক্সা, অটোরিক্সা, যারা উল্টাপাল্টা গাড়ি চালায়, মেইন রোড সহ গাড়ি চালায়। আর 2 নম্বর কারণ হচ্ছে ফুটপাত। ফুটপাত দখল করে দোকানপাট, এদের জন্যই জ্যামজট পড়ে। ঢাকা শহরে তা না হলে এত জ্যামজট পড়তো না। আপনি এগুলো ক্লিয়ার করেন, 100% আমার কথার সাথে মিলে যাবে, আপনার জ্যামজট কমে যাবে। কমে যাবে বলতে মিনিমাম 80% জ্যামজট কমে যাবে। কিন্তু এটা করতে পারবেন না আপনি। আপনার সরকার যদি এটা করে তাহলে দুই দিক থেকে এখানে বিপদ আসবে। সরকার প্রথমে করলে, যেদিন করবে ওদিন প্রশংসা পাবে, কিছু লোক প্রশংসা করবে যারা সরকারের পক্ষের, আর যারা দোকানপাট উঠে গেল তারা গিয়ে আন্দোলন করবে। যদি আজকে অটো রিক্সা বন্ধ করে দেয় বা রিক্সা চালকদের ইয়ে করে দেয়, আন্দোলন করবে। আর বিরোধী দল বলবে কি, আপনি এই মানুষগুলো কর্মসংস্থান তৈরি করে দিয়ে তারপর উঠিয়ে দেন, তার আগে উঠিয়ে দিয়েছেন কেন? কথা তো খুব সুন্দর, যুক্তিসঙ্গত কথা। হ্যাঁ, কর্মসংস্থান করে দিয়ে উঠিয়ে দিবে, তারপরে ইয়ে করবে। সরকার কি, ঢাকা শহরে কি এত পর্যাপ্ত জায়গা আছে যে আপনার ফুটপাতের যে পরিমাণ দোকানদার আছে সবাইকে দোকানপাট করার জায়গা করে দিতে পারবে সরকার? পারবে? এটা যদি সরকার সুবিধা দেয় তাহলে দেখবেন সবাই যে গার্মেন্টসে চাকরি করে সে চাকরি ছেড়ে ফুটপাতে গিয়ে দোকান করবে, কারণ সরকার ওখান থেকে উঠিয়ে একটা ভালো জায়গা দিয়ে দেবে তাকে। একটা দোকান ঢাকা শহরে নিতে কত টাকা সিকিউরিটি দেওয়া লাগে, একটা ভালো জায়গা পেতে কত টাকা সিকিউরিটি দেওয়া লাগে, এটা অবশ্যই আপনারা জানেন। ফুটপাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোকানপাট সরকার চাইলেই দিতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান চাইলেই সরকার এইভাবে করে দিতে পারবে না। যদি এইভাবেই যদি বলেন যে করেই দেওয়া লাগবে, না হলে উঠানো যাবে না, তাহলে ঢাকা শহরের এই পরিবেশ কোনোদিন মুক্ত হবে না, আরও খারাপ অবস্থা হবে সামনে। তো সরকার কি করতে পারে এখানে? সরকার যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করে অটোরিকশাগুলো বন্ধ করে দেবে, পায়ে চালিত রিক্সাগুলো চালু করবে এবং মেইন রোডে রিক্সা চালনা বন্ধ করবে। বিশেষ করে অটোতে যারা চাঁদাবাজি করে, নানা রোডে চাঁদাবাজি করে, এগুলো বন্ধ করবে। ফুটপাতের দোকানগুলো বন্ধ করবে। দেখবেন ধীরে ধীরে ঢাকা শহর একদম ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, বসবাস উপযুক্ত খুবই সুন্দর একটি ঢাকা শহর হবে। কিন্তু না, এটা করতে পারবে না। এটা সরকার করলে পরেই সরকার বিপদে পড়বে এবং বিরোধী দল এই সুযোগে চরমভাবে আন্দোলন করবে, বলবে সরকার এখানে ব্যর্থ। মানে সরকার যেখানে হাত দেবে বাংলাদেশের পরিস্থিতি এমন, সেখানেই ব্যর্থ হবে। কেননা ডক্টর ইউনূস সরকার, আপনি চিন্তা করেন, ডক্টর ইউনূস যাকে বিএনপি, জামাত ইসলাম, বাংলাদেশের সকল মানুষ প্রায় সাপোর্ট করেছে, তার পক্ষে, সবাই তার পক্ষে, তারপরেও তিনি সব কিছু সামলাতে পারেননি। তারপরও তিনি ঘুষ বন্ধ করতে পারেনি, তারপরও তিনি দুর্নীতি বন্ধ করতে পারেনি, বরং আরও বেশি হয়েছে তার সময়ে, এখন বোঝা যাচ্ছে। তো এই দেশের মানুষ কিভাবে আপনি ভালো করবেন? আর এই দেশে যারা বিরোধী দলে থাকে, আমি বলতেছি না যে জামাত ইসলাম এখন বিরোধী দলে আসছে এজন্য তারাই শুধু খারাপ, না। এই দেশে যারা বিরোধী দলে থাকে তারা সবসময় চায় সরকার ভালো কাজ যেন না করতে পারে এবং এই সুযোগে তারা আন্দোলন করে সরকার পতন করবে। আর এই দেশের মানুষের সরকারে যারা যায় তারা চিন্তা করে যে জনগণের প্রতিশ্রুতি দিয়ে তো এসেইছি, এখন নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজেদের ব্যাংক ব্যালেন্স সব কিছু এবং ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করে নেওয়া যায় এবং যতদিন ক্ষমতায় থাকি ততদিন যেন আমি খুব সুন্দরভাবে এগুলো আয়ত্ত করতে পারি, এই চিন্তা। মানে যে ক্ষমতায় যাবে তার এই চিন্তা, আর যে বিরোধী দলে থাকবে তার চিন্তা হচ্ছে যতই ভালো কাজ সরকার করুক এটাকে ব্যর্থ করে নামাতে হবে। তো এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতির ভিতরে আমরা আশা করেছিলাম তারেক রহমানের কথাতে যে উনি একটি নতুন পরিবর্তন আনতে চাচ্ছে এবং জামাতের আমিরের কথাতে যে উনি নতুন পরিকল্পনা সাজিয়েছেন, নতুনভাবে দেশ গঠন করতে চান। এখন নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি সরকার সরকার গঠন করেছে, তারেক রহমানের নীতি অনুযায়ী এখন দেশ চলবে, তাই না? এবং এটা বিরোধী দল এখানে সহযোগিতা করবে, অবশ্যই এটা হওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখবেন যে তারেক রহমান যেরকম চাচ্ছে বিএনপির তৃণমূলে অনেক সময় এরকম হচ্ছে না। আবার দেখবেন বিরোধী দলের তারা যেভাবে সরকারকে সহযোগিতা করা উচিত সেটা করবে না, তারা খালি সরকারকে আজকেই ফেলে দেবো, কালকেই ফেলে দেবো, সরকারের ভালো কাজ নিয়ে কোনো কথা বলবে না, যদি একটা ভুল করে সেটা নিয়ে কথা বলবে। সংসদে তারেক রহমান বিদ্যালয়ের কাছে বিশ্ববিদ্যালয় কেন বলল, প্রাইমারি বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে সমালোচনা হবে। আরে ভাই, স্লিপ অফ টান তো মানুষের হতে পারে, তাই না?
সহজভাবে দেখলে এগুলো হতে পারে, অথবা যারা স্ক্রিপ্টটা লিখেছে, যে ব্যক্তি লিখেছে, অথবা ধরলাম তারেক রহমান নিজেই লিখেছে, হতে পারে এরকম অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। আমরা বই কিনি, বই পড়ার সময় তো দেখি অনেক সময় বানান ভুল থাকে, হয়ে যায়, এরকম হয়ে যেতে পারে, এটা সিম্পল বিষয়। উনি তো তারপরে শব্দটা সংশোধন করে বলেছেন, মানে সুযোগ পেয়েছে, এটা নিয়ে আন্দোলন, এটা নিয়েই সমালোচনা। তো বিরোধী দল মনে করেন যে সব সময় চায় যে সরকারের ভালো কাজকে কোনোভাবেই যেন হাইলাইটস করতে না পারে, এবং যদি কোনো ভালো কাজকেও যেন খারাপভাবে উপস্থাপন করা হয়। দেখেন সরকারের পরিকল্পনা হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে, এগুলো কিন্তু পরিকল্পনা, ভালো পরিকল্পনা। তারেক রহমান কিন্তু নিজের থেকে এমনি এমনি এগুলো প্ল্যান করেনি। উনি লন্ডনে দীর্ঘদিন থেকেছে, বিদেশে ঘুরেছেন এবং তাদের সাথে মিশেছেন, এবং সেই দেশের যে কালচার সেগুলো ফলো করেছেন, এবং সেখানে এইগুলো ব্যবস্থাপনা আছে। এর জন্য নিজের দেশে প্রয়োগ করার জন্য চেষ্টা করতেছিলেন যে সাধারণ জনগণের এতে উপকার হবে। কিন্তু উনি জানেন না যে ভালো কাজকে খারাপ করার ওস্তাদ হলো বাংলাদেশের বিরোধী দল। এখন কৃষিখাতে কোন কৃষক টিকটক করে, এআই দিয়ে ভিডিও বানিয়ে শুট, কোট টাই শুট পরে দিয়েছে নানান জায়গায়, এটা না সমালোচনা। কৃষিকার্ডের যে ভালো একটা কাজ করতেছে এই বিষয়ে আর কোনো কথা নেই কারুর। ওনাকে কেন কৃষিকার্ড দেওয়া হলো? উনি লাশ সাহেব, উনি দুবাই দিয়ে ঘুরে, অথচ ছবিগুলো সব এআই দিয়ে বানানো। আর কৃষকও বাবা রে বাবা, মানে সবাই তো মানুষ একরকম হয় না রে ভাই। আপনি যদি সরকারে থাকেন, আপনি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি নিজে গিয়ে তো চেক করতে পারবেন না। ইনকোয়ারি করলেও আপনি যদি ধরেন যে 1500 মানুষকে কার্ড দিলেন আজকে, তার ভিতর 2-1 জন যদি কৃষক নাও হতে পারে, বাটপারও থাকতে পারে, বাটপারি করেও নিতে পারে। কিন্তু সরকারের ইচ্ছা হলো স্বচ্ছ। সরকারের ইচ্ছা তো এটা না যে কৃষি কার্ড দেবো হচ্ছে আমি ওই কোটিপতিরই। আর কোনো কোটিপতিরও ইচ্ছা না আমার মনে হয় যে সামান্য পরিমাণ কৃষি কার্ড নিয়ে কি করবে বলেন? কৃষি কার্ড নিয়ে তো টাকা পাবে না। কৃষি কার্ডের ওখানে সুযোগ সুবিধা দেবে হচ্ছে সার দিল, অথবা সরকার একটু পানির ভর্তুকি দিল, অথবা আপনি যে ডিপ টিউবওয়েলটা চালাবেন সেখানে কারেন্টের একটু ভর্তুকি পেলেন, বা বীজে একটু ভর্তুকি পেলেন, বা সরকার ফ্রিতে কিছু বীজ দিল, সার দিল, এগুলোই তো কৃষিকার্ড, তাই না? আপনি কোটিপতি যে ব্যক্তি দুবাই দিয়ে ঘুরবে, সেই ব্যক্তি এই সামান্য পরিমাণ সহায়তা নিয়ে কি উপকার হবে? তার তো কিছুই হবে না। তো এগুলো আসলে ফালতু বিষয়, আর ফালতু বিষয় বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি পছন্দ করে এগুলো সমালোচনা করতে। মানে দেশের মানুষের কল্যাণার্থে যে কাজটি আমাদের বলা উচিত সেটা কেউ বলবে না। এটা সরকার দল, বিরোধী দল কেউ করবে না। সবাই নিজের স্বার্থ দেখবে, সবাই নিজের মন মতো হচ্ছে কিনা সেটা দেখবে। তো এই যে দেশের পরিস্থিতি, কথাগুলো মনে হয় এলোমেলো হয়ে গেল, দেশের পরিস্থিতি এলোমেলো, যার কারণে কথাও এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমরা চাই সুন্দরভাবে যেন দেশ চালায়। তারেক রহমান সরকার গঠন করেছে 5 বছর। আপনারা দেখুন 5 বছরে যদি উনি ব্যর্থ সরকারে পরিণত হয়, তারপর নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হবে, আপনারা ক্ষমতায় আসবেন। জামাত ইসলামকে বলতেছি। আর আপনারা যদি 5 বছর অপেক্ষা না করে মনে করেন 2 মাস, 3 মাস, 5 মাস পরই যদি জুলাই অভ্যুত্থান যেরকম হয়েছে এরকম চেষ্টা করেন, এটা শুধু দেশের মানুষকে অশান্তি দেওয়া হবে, বিশৃঙ্খলায় পতিত করা হবে, তাছাড়া কিছুই হবে না। আপনাদের উচিত সরকারকে সহযোগিতা করা এবং সরকারের ভুল যেগুলো সেগুলো নিয়ে সমালোচনা করা। সরকার তো ভুল হবেই, বললাম না বাংলাদেশে কেউ ধোয়া তুলসী পাতা না। তো ভুল হবে, ভুলগুলো ধরেন, ভুলগুলো নিয়ে সমালোচনা করেন, তবে ভালো কাজ করলে সেটা একটু প্রশংসাও করেন। কারণ ভালো কাজকে প্রশংসা করলে সরকারের ভালো কাজ করার আগ্রহ আরও বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আর সাধারণ জনগণকে আমি বলবো, ফেসবুকে বা ইউটিউবে আপনারা যে খবরগুলো দেখেন এগুলো যাচাই বাছাই করে বিশ্বাস করবেন। কারণ এখনকার যুগ জামানাতে বেশিরভাগই ভুয়া খবর চারদিকে ছড়িয়ে পড়ে। আমি বললেই যে সেটা সত্য বলে ধরে নেবেন তাও না, একটু যাচাই বাছাই করে বিশ্বাস করার চেষ্টা করবেন। যদি সত্য বলি অবশ্যই বিশ্বাস করবেন, মিথ্যা হলে দেওয়ালে ছুঁড়ে মারবেন, কারণ মিথ্যা বলার চেষ্টা কখনোই করবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।